শ্রীকান্ত তিওয়ারি স্পাই এজেন্ট। পরিচয় গোপন করে সে বিভিন্ন মিশন কমপ্লিট করে। তার এক ছেলে আর এক মেয়ে। ফ্যামিলির কেউই জানে না শ্রীকান্তের আসল পরিচয় কী। ফ্যামিলি ম্যান সিজন 3 কী হতে যাচ্ছে শ্রীকান্ত তিওয়ারির এবারের মিশন, সেটাই দেখব। একদম নতুন গল্প, পেছনের সিজনগুলো না দেখলেও কোনো সমস্যা নেই। তো চলুন গল্পে চলে যাই। নর্থ ইস্ট ইন্ডিয়া, আসাম, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, এই প্রদেশগুলো ইন্ডিয়া থেকে প্রায় বিচ্ছিন্ন। উন্নত শিক্ষা ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, প্রযুক্তির ছোঁয়া কিছুই নেই। এই জন্য নর্থ ইস্ট ইন্ডিয়াতে আস্তে আস্তে অপরাধ বাড়ছে, টেররিস্ট তৈরি হচ্ছে। কিছুদিন আগেই একটা অনুষ্ঠানে একটা মেয়ে ব্যাগে করে বোম রেখে সেখান থেকে চলে যায়, আর সেই বোম ব্লাস্ট হয়ে অনেকজন মারা যায়। এমন ছোট বড় হামলা হতেই থাকে। এদিকে ইন্ডিয়ার উপর চীন প্রেশার ক্রিয়েট করার জন্য ইন্ডিয়ার বর্ডারের সাথে চাইনিজ ক্যাম্প বসিয়েছে মায়ানমারের সীমানায়। চায়নার এই ক্যাম্প থেকে ইন্ডিয়ার ওপর নজর রাখা হয়, বিভিন্ন মিশন পরিচালনা করা হয়। নর্থ ইস্টের লোকেরাও অনেক সময় টাকার বিনিময়ে চায়নাদের হয়ে কাজ করে। এভাবেই চলছিল। কিন্তু ইন্ডিয়ান সরকার আর প্রশাসনের লোকেরা মিলে সিদ্ধান্ত নেয় চায়নাদের সফল হতে দেওয়া যাবে না। তারা আরও একটা কাশ্মীর, আরও দাঙ্গাহাঙ্গা হতে দেবে না এই নর্থ ইস্টে। ইন্ডিয়ানরা যেন টাকার বিনিময়ে বিক্রি না হয়ে যায়, সেজন্য ইন্ডিয়ান সরকার প্রজেক্ট হাতে নেয়। এই প্রজেক্টের প্রধান কাজ হচ্ছে স্থানীয় গ্যাং বা স্থানীয় লিডারদের একসাথে করে সবার মাঝে সমঝোতা তৈরি করা, শিক্ষা, চিকিৎসা, শিল্প কারখানা স্থাপন করা, যেন মানুষ ইনকাম করতে পারে, শিক্ষিত হতে পারে এবং নিজেদের গড়ে তুলতে পারে। যখন সবার মধ্যে শিক্ষার আলো পৌঁছাবে, টাকা ইনকাম করবে তারা, তখন তারা দেশের বিরুদ্ধে যাবে না। আর এই প্রজেক্টের নাম দেওয়া হয় প্রজেক্ট সাহাকার। পিএম ম্যাডাম কুলকার্নিকে নির্দেশ দেয় প্রজেক্ট সাহাকার যেন খুব জলদি শুরু করা হয়। এদিকে শ্রীকান্ত তিওয়ারির বাসায় পূজা চলছে। তারা নতুন ফ্ল্যাট নিয়েছে, আর এটা সুজির টাকায় কেনা ফ্ল্যাট। শ্রীকান্তের এক ছেলে আথর্ব আর মেয়ের নাম ধৃতি। বাসার কাজ শেষ করে শ্রীকান্ত আর জেগে আসে অফিসে। মিস্টার কুলকার্নি শ্রীকান্তকে পার্সোনালি ডেকে বলেন, শ্রীকান্ত, তুমি তো জানো মায়ানমার বর্ডারে চীনরা ক্যাম্প বসিয়েছে যেন আমাদের উপরে বড় হামলা করতে পারে, আর আমরা তা প্রতিহত করার জন্য মিশন হাতে নিয়েছি, মিশন সাহাকার। আমি নেক্সট উইকে নাগাল্যান্ড যাচ্ছি। স্থানীয় গ্যাং লিডারদের সাথে বসে চুক্তি স্বাক্ষর করব, শান্তি চুক্তি। আর তুমিও আমার সাথে যাবা। শ্রীকান্ত বলে, ওকে স্যার, আমি সবসময় প্রস্তুত। বাসায় এসে শ্রীকান্ত বলে, আমি দেরাদুন যাচ্ছি অফিসের একটা কাজে। মিথ্যা বলে সে। এদিকে আমরা লন্ডনে দ্বারকানাথ নামের একটা লোককে দেখি। সে কিছু বিদেশি বিজনেসম্যানের সাথে কথা বলছিল। সেই বিজনেসম্যানদের কথা, আমরা তোমার কথায় জিনিস বানিয়ে ফেলেছি, তুমি কবে ডেলিভারি নেবা আর টাকা কবে পরিশোধ করবা। ঠিক তখনই মীরা নামের একটা মেয়ে সেখানে আসে আর সবাইকে বলে, গাইস, চিন্তার কিছু নেই, আমরা কয়েক মাসের মধ্যে প্রোডাক্ট নিয়ে নেব আর পেমেন্টও বুঝিয়ে দেব। এখন আমাদের কিছুটা সময় দরকার। এই কথা শুনে সেই লোকেরা সেখান থেকে চলে যায় আর মীরা নেমে পড়ে মিশনে। মীরা ফোন দেয় সামিরকে। সামির হচ্ছে একজন পাকিস্তানি এজেন্ট। মীরা জিজ্ঞাসা করে, নাগাল্যান্ডে এমন কি কোনো ব্যক্তি আছে যে ভয়ানক কিছু মিশন কমপ্লিট করতে পারবে? তখন সামির রুকমা নামের একটা লোকের নাম বলে। নাগাল্যান্ডে একদম পরিচিত নাম। রুকমাকে সবাই চেনে, সবাই ভয় পায়। তার সাথে বিশ্বাসঘাতকতা করা মানেই মৃত্যু অবধারিত। রুকমা মূলত ড্রাগের ধান্দা করে। মীরা ফোন দেয় রুকমাকে আর একটা মিশন দেয়, অনেক টাকার ডিল। রুকমা রাজি হয়ে যায় আর প্রস্তুতি নিতে থাকে। এদিকে শ্রীকান্ত আর কুলকার্নি নাগাল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়। নাগাল্যান্ডে নামতেই শ্রীকান্ত সালোনি নামের একটা মেয়েকে দেখে। সালোনি ছিল তার ক্রাশ। যাই হোক, কুলকার্নি স্যার শ্রীকান্ত ভিক্টরের বাসায় যায়। এই ভিক্টর এনআইএ এজেন্ট ছিল, এখন রিটায়ার হয়ে গেছে। অনেক বছর আগে শ্রীকান্ত একটা মিশনে ভিক্টর স্যারকে বাঁচিয়েছিল। ভিক্টর এখন নাগাল্যান্ডের একটা স্থানীয় গ্যাংয়ের প্রধান। তার গ্রুপের নাম MCS। ভিক্টরকে সবাই মান্য করে, এজন্য বাকি গ্যাং লিডাররা শান্তি চুক্তিতে রাজি হয়েছে। কিন্তু তখনই সেখানে স্টিফেন আসে আর বলে, দাদু, আমি এই শান্তি চুক্তি হতে দেব না। এই সরকারি লোকেরা আসে ভোটের বিজনেস করতে। ভোটের আগে নানা কথা বলে, এই করব সেই করব, কিন্তু কিছুই করে না। এদের হাতে সব কিছু দিয়ে আমরা নিশ্চিন্তে বসে থাকতে পারি না। আমাদের প্রদেশ আমাদেরই সুরক্ষিত রাখতে হবে। স্টিফেন বলে, আমি এই শান্তি চুক্তির বিপক্ষে। এইসব বললে ভিক্টর স্টিফেনকে একটা চড় মারে আর বলে, সবার সাথে এদের তুলনা করো না। আমি ওদের চিনি, বিশ্বাসও করি। যেহেতু কথা ওরা দিয়েছে, কাজ অবশ্যই করবে। আর নিজেদের মধ্যে দাঙ্গাহাঙ্গা না করে একসাথে একজোট হয়ে বিদেশি শক্তির পক্ষে দাঁড়ানোই এখনো মূল কাজ। স্টিফেন সেখান থেকে চলে যায়। পরদিন কুলকার্নি স্যার, ডেভিড স্যার, শ্রীকান্ত মিলে যাচ্ছিল শান্তি চুক্তির উদ্দেশ্যে। হঠাৎ রাস্তায় হামলা হয়। রাস্তা আটকে কিছু লোকজন আক্রমণ করে দেয় শ্রীকান্তের ওপর। আর এই হামলা লিড করছে রুকমা। গোলাগুলি শুরু হয়ে যায়। শ্রীকান্ত ডেভিড স্যার আর কুলকার্নি স্যারকে কভার করার চেষ্টা করে, কিন্তু হঠাৎ একটা গুলি এসে ডেভিড স্যারের বুকে লাগে। শ্রীকান্ত এবার কুলকার্নি স্যারকে নিয়ে গাড়ি করে পালানোর চেষ্টা করছিল, কিন্তু রুকমা একটা মিসাইল ছেড়ে গাড়িটা উড়িয়ে দেয়।
গাড়ি উল্টে দুজনে আহত হয়। ঠিক তখনই রুকমা সেখানে আসে, নিজের মুখের মাস্কটা খুলে আর শ্রীকান্তের সামনে গুলি করে মেরে ফেলে কুলকার্নি স্যারকে। এরপর কিছুই মনে নেই শ্রীকান্তের। এদিকে টিভিতে নিউজ ছড়িয়ে পড়ে এনআইএ চিফ কুলকার্নি মারা গিয়েছে। ডেভিড সহ পুরো টিম নাগাল্যান্ডে মারা গেছে একটা মিশনে। সুচি কুলকার্নিকে দেখেই চিনে ফেলে যে শ্রীকান্ত একবার বলেছিল উনি তার পিতাতুল্য। এবার ফ্যামিলির সবাই চিন্তায় পড়ে যায়। সুচি বারবার ফোন দিতে থাকে শ্রীকান্তকে, কিন্তু শ্রীকান্তের ফোন বন্ধ। এদিকে হাসপাতালে 2 দিন পর জ্ঞান ফিরে শ্রীকান্তের। জেকে বলে কি হয়েছিল, এইসব কিছু কেমনে হলো। জেকে শ্রীকান্তকে বলে কুলকার্নি স্যার, ডেভিড স্যার দুজনেই মারা গেছে। এইসব শুনে শ্রীকান্ত আর চুপ থাকতে পারে না। হঠাৎ তার মনে পড়ে যায় সেই চেহারাটার কথা যেটা সে অজ্ঞান হওয়ার আগে দেখেছিল। শ্রীকান্ত তার টিমদের ডেকে নেয় আর 4 জন মিলে ঘটনাটা বিশ্লেষণ করতে থাকে। শ্রীকান্ত বলে নাগাল্যান্ডের সব ওয়ান্টেডদের লিস্ট আমাকে দেখাও। জেকে সেই লিস্টটা দেখায়। সেখান থেকে শ্রীকান্ত রুকমাকে খুঁজে পায়। একটু সুস্থ হতে সে বাসায় ফোন করে বলে আমার ফোন পানিতে পড়ে গিয়েছিল তো, কিন্তু সুচি বলে তুমি বাড়িতে আসো, তারপর কথা হবে। শ্রীকান্ত বাসায় যায় আর সবাই বুঝতে পারে শ্রীকান্ত সবকিছু তাদের কাছ থেকে লুকিয়েছে। কেউ কিছু তাকে বলে না। এদিকে সুচি একটা অ্যাপ লঞ্চ করেছিল যেখানে মানুষ তাদের মনের ভাব প্রকাশ করত, গান, নাচ সবকিছু করতে পারত। তার মালিকানার 51% ছিল চীনা কোম্পানির কাছে। আর হঠাৎ চীনা কোম্পানির অ্যাপগুলো বন্ধ করে দিতে থাকে সরকার। এর মধ্যে সুচির অ্যাপও পড়ে যায়, তার অ্যাপও ব্যান হয়ে যায়। সুচি অনেক চিন্তায় পড়ে যায়, অনেক টাকা তার লস হয়ে যাবে। মীরা অনেক খুশি, সে যেমনটা চেয়েছিল তেমনটাই হয়েছে। আসলে মীরা চায় দেশের মধ্যে অস্থিতিশীল অবস্থা তৈরি হোক, যুদ্ধ অবস্থা তৈরি হোক, এতে করে তাদের নিজেদের বিজনেসের লাভ হবে। দ্বারকানাথ আর মীরা মূলত ওয়েপন বিজনেস করে। বিভিন্ন দেশ, বিভিন্ন সংস্থার কাছে তারা অস্ত্র বিক্রি করে। যদি ইন্ডিয়ার মধ্যে ঝামেলা তৈরি হয় তাহলে ইন্ডিয়া বিপুল সংখ্যক অস্ত্র কিনবে আর সেই অস্ত্র সাপ্লাই দেবে মীরা আর দ্বারকানাথ। মীরা প্রথম চাল চেলে ফেলেছে। কুলকার্নিকে মেরে সে ইন্ডিয়ান সরকারকে চ্যালেঞ্জ দিয়েছে। মীরা জানে ইন্ডিয়ান গভর্নমেন্ট ভাববে এর পেছনে চাইনিজদের হাত আছে। এর ফলে ইন্ডিয়া মায়ানমারের চাইনিজ বর্ডারে হামলা করবে। এভাবেই যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে। বিজনেস হবে মীরা আর দ্বারকানাথের। এদিকে শ্রীকান্তকে অফিসে ডাকা হয়। শ্রীকান্ত গিয়ে বলে স্যার আমাকে 10টা দিন সময় দিন, আমি হামলাকারীকে আপনার সামনে নিয়ে আসব। আমি ওকে দেখেছি। কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা বলে শ্রীকান্ত এইটা তোমার মিশন না, তুমি এই মিশন থেকে দূরে থাকো। হামলা করেছিল এমসিএস গ্রুপের লোকেরা, এমসিএস এর ড্রেস পরা ছিল তারা। এমনকি আমাদের এটাও সন্দেহ হয় যে স্টিফেনি এই সব কিছুর পিছনে আছে। সে নিজের দাদাকে মেরে ক্ষমতা নিজের হাতে নিতে চাইছে। শ্রীকান্ত বলে স্যার রুকমা এই সব কিছু করেছে, আমি নিজের চোখে ওকে দেখেছি। তখন শ্রীকান্তকে বলা হয় তুমি আপাতত সাসপেন্ড থাকবা, কারণ তুমি একমাত্র ব্যক্তি যে এই হামলায় বেঁচে গিয়েছ, তাই তুমিও সন্দেহের কাতারে পড়বা। এইটা শুনে নিজেকে কন্ট্রোল করতে পারে না শ্রীকান্ত। যে দেশের জন্য সে জীবন বাজি রাখতে প্রস্তুত, সেই দেশই, সেই সংস্থার লোকেরাই তাকে অপরাধী বানিয়ে দিচ্ছে। এদিকে সুচি গিয়েছিল টেলিভিশনে ইন্টারভিউ দিতে। সে বলতে গিয়েছিল যে চাইনিজ কোম্পানির কাছে 51% মালিকানা থাকলেও অ্যাপের সার্ভার তো ইন্ডিয়াতেই, টেকনিক্যাল কাজ সব ইন্ডিয়াতেই হয়, তথ্য ফাঁস হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ঠিক তখনই টিভিতে দেখানো হয় সুচি আর শ্রীকান্ত ডিভোর্স ফাইল করেছে, অর্থাৎ তারা আলাদা হতে চায়। চ্যানেলের লোকেরা বলে আপনি আপনার পার্সোনাল বিষয়, আপনার পার্সোনাল ডকুমেন্ট সামলাতে পারেন না, তাহলে আমাদের সেফটি আপনি কিভাবে সামলাবেন, আমাদের গোপন তথ্যগুলো কিভাবে সামলাবেন। এভাবেই তাকে অপমান করা হয়। আর এদিকে শ্রীকান্ত চুপ থাকতে পারে না, সে তার টিম নিয়ে আলাদা হয়ে ইনভেস্টিগেশন শুরু করে দেয়। শ্রীকান্ত ফোন দেয় স্যালোনিকে আর বলে স্যালোনি তোমার ওখানে রুকমা নামের এক ড্রাগ ডিলার আছে, ওর উপর নজর রাখো আর সুযোগ বুঝে ড্রাগ সাপ্লাইয়ের মামলায় ওকে গ্রেপ্তার করো। স্যালোনি খোঁজ রাখতে থাকে আর নজর রাখতে থাকে। আর এদিকে রুকমা মিশন কমপ্লিট করে তার ফার্ম হাউসে যায়। সেখানে তার গার্লফ্রেন্ড থাকতো। মেয়েটার একটা ছেলেও আছে 5 বছরের, কিন্তু ছেলেটা রুকমার না, ছেলেটার নাম জোজো। রুকমা খাবার খায়, রাত কাটায় মেয়েটার সাথে। সবসময় সে মিশন কমপ্লিট করে এখানেই আসতো। মেয়েটা বলে রুকমা আমাকে বিয়ে করবা না? আমার জন্য না হোক, এই ছেলের জন্য অন্তত তুমি আমাকে তোমার পরিচয়টা দাও। রুকমা বলে তোর টাকা লাগবে, সম্পত্তি লাগবে, আমি সব লিখে দেব, বিয়ের কথা বলিস না। আমি কখন কোথায় থাকি, বাঁচবো কিনা মরে যাব তার নাই ঠিক, বিয়ে করলে তো তুই বিধবা হয়ে যাবি। কিন্তু রুকমা লক্ষ্য করে এই মেয়ের প্রতি সে অনেক দুর্বল। তো রাতে রুকমা নিজেই বলে ঠিক আছে, যা তোর শখ হয়েছে, বিয়ে করব, তোর কথাই থাকলো, ডেট তুই ঠিক করে নে। এদিকে আজই স্যালনের এক টিম রুকমার ঘরটা ঘিরে ফেলে। তারা সুযোগ বুঝে আস্তে আস্তে ঘরের মধ্যে প্রবেশ করে। পাহারাদারদের মেরে তারা ঘরের মধ্যে যেতে শুরু করে। রুকমা বুঝে যায় তাদের উপর হামলা হয়েছে। তখন সে মেয়েটাকে আর তার ছেলেকে গোপন রাস্তা দিয়ে পালাতে বলে। দুজনে ওই রাস্তা দিয়ে যেতে থাকে আর এদিকে রুকমার উপর হামলা করে সবাই মিলে। গোলাগুলি চলছে।
রুকমা আস্তে আস্তে সবাইকে মেরে ওই গোপন রাস্তা দিয়ে নিচে যায়। যখন সে তার গার্লফ্রেন্ডের কাছে আসে তখন দেখে একটা গুলি লেগেছে তার শরীরে। আস্তে আস্তে সে নেতিয়ে পড়ে। রুকমা আর দেরি করে না, কারণ সে জানে ওকে আর সে বাঁচাতে পারবে না। রুকমা পিচ্চি ছেলেটাকে নিয়ে পালিয়ে যায় সেখান থেকে। এরপর সে পিচ্চিকে নিয়ে তার নানির বাসায় রাখতে আসে, কিন্তু পিচ্চি কান্না করতে থাকে। সে বলে যে আমি কোথাও যাব না। শেষমেশ রুকমা পিচ্চিকে নিজের কাছেই রেখে দেয়। প্রিয়তমার শেষ চিহ্ন বলে কথা। এদিকে এনআইতে নতুন টিম গঠন করা হয়েছে আর তার লিডার হচ্ছে ইয়াতিশ চাওলা। নিউ টিম খোঁজ করতে থাকে যে শত্রুপক্ষ কিভাবে জানলো যে গাড়ির বহর ওই দিক দিয়ে যাচ্ছিল। হঠাৎ তারা খুঁজে পায় যে শ্রীকান্তের মোবাইল থেকেই সিগন্যাল ট্রান্সফার হচ্ছিল। আসলে সবগুলো ফোনই হ্যাকড ছিল। তাই শ্রীকান্তকে অ্যারেস্ট করার অনুমতি দেয় প্রশাসন। এই নিউজটা শ্রীকান্তের টিম মেম্বার শ্রীকান্তকে জানিয়ে দেয়। এখানেই ঘুরে যায় গল্পের দিক। শ্রীকান্ত বাসায় সবাইকে বলে যে তার আসল পরিচয় কি। অথর্ব আর ধৃতি একটু খুশি হয়, কারণ তাদের বাবা কুল স্পাই এজেন্ট। কিন্তু শ্রীকান্ত দেরি না করে পুরো ফ্যামিলি নিয়ে রওনা হয়ে যায়। যে কেউ ছিল তার সাথে, বন্ধু বলে কথা, বিপদ আপদ সবসময় সাথেই থাকবে। নাম চেঞ্জ করে তারা নতুন আইডি নিয়ে রওনা হয়ে যায় ট্রেনে। এদিকে ইয়াতিশ আর তার টিম শ্রীকান্তের ফোন ট্র্যাক করতে থাকে, খুঁজতে থাকে। একটা সময় তারা অটোর পেছন থেকে সেই ফোনগুলো পায়। সবাই বুঝে যায় শ্রীকান্ত তাদের ধোকা দিয়ে পালিয়েছে। শ্রীকান্ত তার ফ্যামিলি নিয়ে নাগাল্যান্ডে চলে আসে। সেখানে স্যালোনি শ্রীকান্তের পরিবারে থাকার জন্য একটা ব্যবস্থা করে দেয় আর শ্রীকান্ত আর জেকের জন্য আলাদা একটা রুমের অ্যারেঞ্জ করে দেয়। এদিকে কুলকার্নি ডেভিডের মৃত্যুর পর নর্থ ইস্ট ইন্ডিয়ার লোকেরা অনেক ভয়ে ছিল। পিএম সিদ্ধান্ত নেয় সামনে যেহেতু ভোট, তাই সে নিজেই সেখানে যাবে আর সবার সাথে কথা বলবে, আর সেই সুযোগে শান্তি চুক্তিটাও হয়ে যাবে। পিএম নাগাল্যান্ড যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। আর এই নিউজ পাওয়ার সাথে সাথে মীরা ফোন দেয় রুকমাকে। মীরা রুকমাকে বলে এবারের মিশন কিন্তু পিএম এর সমাবেশে বোম ব্লাস্ট। রুকমা রাজি হয়, কিন্তু সে বলে আমার একটা শর্ত আছে। আমার ওয়াইফের উপর যে হামলা করিয়েছিল সেদিন ওই মিশনটা যার কথায় হয়েছিল তার নামটা আমি জানতে চাই। মীরা বলে দেয় শ্রীকান্ত নামের এক এনআইএ এজেন্ট ওই দিন মিশনটা করিয়েছিল। শ্রীকান্ত তোমার চেহারা দেখে ফেলেছিল, এজন্যই সে শিওর হয়ে তোমার উপর অ্যাটাক করেছে। এবার রুকমা প্রতিজ্ঞা করে ফেলে সে শ্রীকান্ত তিওয়ারির শেষ দেখে ছাড়বে। পিএম আসার দিন সবাই অ্যালার্ট, সিকিউরিটি অনেক শক্তপোক্ত, কিন্তু রুকমা একটা প্ল্যান বের করে। সে জোজোকে একটা ব্যাগ দেয় আর স্কুল ড্রেস পরিয়ে দেয় আর বলে এই ব্যাগটা সমাবেশের মাঝে একটা ডাস্টবিনে আছে, ওটাই রেখে চলে আসবা। পিচ্চি রুকমার কথায় ব্যাগটা নিয়ে গিয়ে ভিড়ের মধ্যে ঢুকে যায় আর ডাস্টবিনে ফেলে দিয়ে ফেরত চলে আসে। রুকমা পিচ্চিকে কোলে নিয়ে সমাবেশ থেকে বেরিয়ে যায় আর তখনই বোমাটা ব্লাস্ট হয়ে যায়। অনেকে মারা যায় সেখানে, আহতও হয় অনেকে। ভাগ্যক্রমে পিএম বেঁচে যান। ফেরত এসে পিএম সবার সাথে মিটিংয়ে বসে। সবার একটাই কথা, চায়নাদের প্রলোভনে এই হামলাগুলো করা হচ্ছে। যদি এর সমাধান না করা হয়, যদি উত্তর না দেওয়া হয়, তাহলে সবাই ভাববে আপনি ভীতু। পিএম এবার সিদ্ধান্ত নেয় স্টিফেনকে ধরবে। তাদের ধারণা স্টিফেন মায়ানমারের সেই চায়না বেসেই আছে। পিএম এর নির্দেশে একটা গোপন টিম বানানো হয় আর একটা গোপন মিশন চালানো হয়। ইন্ডিয়ান আর্মি রাতের গভীরে মায়ানমারে থাকা সেই চায়না ক্যাম্পে অ্যাটাক করে। কিন্তু যখন তারা সেখানে যায়, সেখানে স্টিফেন তো দূরের কথা, কোনো লোকজনও ছিল না। তারা বুঝে যায় এটা তাদের ধরার একটা ফাঁদ ছিল। অনেক আর্মি, অনেক সৈন্য মারা যায়, অনেকে আটকা পড়ে যায় সেখানে। মীরা তার প্ল্যানে সাকসেসফুল। হঠাৎ ফেসবুকে একটা ভিডিও আপলোড করা হয় যে ইন্ডিয়ার আর্মি কয়েকজনকে মায়ানমারের সেই চায়না ক্যাম্পে বন্দি করে রাখা হয়েছে। এইটা দেখে জনগণ তো একদম ফুলে ফেপে ওঠে। এবার আর থেমে থাকার উপায় নেই, হামলা এবার সামনে থেকেই করতে হবে। পিএম এবার মীরা আর দ্বারকানাথের সাথে একটা মিটিং ফিক্সড করে, একটা বড় ওয়েপেন ডিল সাইন করে। পিএম এটাও বলে যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তাহলে আরও অস্ত্র লাগবে, সেগুলো যেন আগে থেকেই রেডি করা থাকে। দ্বারকানাথ আর মীরা সাকসেসফুল, তাদের ডিলটা হয়ে যাচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে একজন মীরার সাথে হাত মিলিয়ে বিশ্বাসঘাতকতা করছিল, আর এই সব ঘটনাগুলো সঠিকভাবে করার জন্য সেই সাহায্য করছিল। এদিকে শ্রীকান্ত ভাবতে থাকে স্টিফেনের সাথে তার দেখা করাটা খুব জরুরি। সে স্টিফেনকে খুঁজে বের করে। স্টিফেনকে বলে আমি জানি তুমি তোমার দাদুকে মারোনি, আমি দেখেছি তাদের যারা ওই দিন সেখানে ছিল, তাদের মধ্যে একজন রুকমা। স্টিফেন বলে এখন আমাদের করণীয় কি? শ্রীকান্ত বলে আমরা যেভাবেই হোক রুকমাকে আটক করে দেশে আনবো, আর ভিডিওতে যে আর্মিদের দেখানো হয়েছে তাদেরকেও বাঁচিয়ে দেশে ফেরত আনবো। এতে তুমিও যে নির্দোষ বা আমিও যে নির্দোষ সেটা প্রমাণ করতে পারবো। সবকিছু প্ল্যান মতো হতে থাকে। শ্রীকান্তের বন্ধু, তার ব্যাচমেট মাইকেলের সাথে দেখা করে তারা। মাইকেল বলে দেখ আমি তোকে বর্ডার পার করিয়ে দিব, বাকি কাজ তোদের। যে কথা সেই কাজ। জেকে, শ্রীকান্ত, স্টিফেন আর কয়েকজন মিলে লুকিয়ে বর্ডার পার হয়ে মায়ানমারের একটা গ্রামে পৌঁছে। সেখানে স্থানীয় এক ছেলে তাদের সাহায্য করে, কিছু অস্ত্র আর লোক জড়ো করে।
এরপর রাতে তারা যায় সেই ক্যাম্পে। ক্যাম্পে সবাই আস্তে আস্তে প্রবেশ করে। তাদের প্ল্যান, প্রথমে ইন্ডিয়ান আর্মিদের তারা ছাড়িয়ে নেবে এবং পরবর্তীতে রুকমাকে বন্দি করে সে দেশে ফেরত নিয়ে আসবে। তারা বেরিয়ে পড়ে, কিন্তু সব তো আর পরিকল্পনা মতো হয় না। শ্রীকান্ত যখনই ক্যাম্পে ঢোকে তখনই তারা ধরা পড়ে যায়। রুকমা আসে আর বলে, তো আপনি শ্রীমান শ্রীকান্ত তিওয়ারি, আপনার কথা অনেক শুনেছি, আপনার সাথে মুখোমুখি হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তাই বলে এভাবে না। রুকমা আরও বলে, তুই আমার ওয়াইফকে মেরেছিস, ওর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। এটা শুনে শ্রীকান্ত বলে, আমি তো এমন কিছুই করিনি। রুকমা বলে, তুই করিসনি, তবে তোর নির্দেশেই সেই অ্যাটাকটা হয়েছিল আমার বাসাতে। শ্রীকান্ত বলে, রুকমা তোর ভুল হচ্ছে, ওই মেয়ের মৃত্যুর জন্য আমি না, তুই দায়ী। কারণ যেদিন থেকে তোর সাথে ও থাকার কথা ভেবেছে সেদিন থেকে ওর মৃত্যু লেখা হয়ে গেছে। রুকমা আর কথা বাড়ায় না, ওদের সবাইকে ক্যাম্পের মধ্যে বন্দি করে ফেলে। শ্রীকান্ত, স্টিফেন, জেকে আরও যারা ছিল সবাই এখন বন্দি অবস্থায় আছে। এদিকে আবারও শ্রীকান্তের ফ্যামিলির সবাই চিন্তায় পড়ে যায়, তারা আবারও শ্রীকান্তকে ফোনে পাচ্ছিল না। এদিকে ইয়াতিশ শ্রীকান্তের ফ্যামিলিকে নিয়ে যায় আর বলে, আপনাদের আমাদের পর্যবেক্ষণে থাকতে হবে, যতক্ষণ না শ্রীকান্ত সারেন্ডার করছে ততক্ষণ আপনারা আমাদের আন্ডারে থাকবেন। আসলে ইয়াতিশ মিরারি হয়ে কাজ করছিল। স্যালোনি আর জয়া শ্রীকান্তের ফ্যামিলিকে খুঁজতে শুরু করে দেয়। এদিকে সুচি, অথার বা ধৃতি বুঝতে পারে যে তাদের এখানে আটকে রাখা হয়েছে শ্রীকান্তকে ব্ল্যাকমেল করার জন্য। তখনই তারা জানালা দিয়ে পালিয়ে যায়। ফাঁকা রুম দেখে ইয়াতিশ তাদের পিছু করে, কিন্তু ইয়াতিশ জয়া আর স্যালোনির মুখোমুখি হয়। জয়া ইয়াতিশের পায়ে গুলি করে আর তাকে হাসপাতালে পাঠিয়ে দেয়। শ্রীকান্তের ফ্যামিলি এখন মোটামুটি সুরক্ষিত, কিন্তু শ্রীকান্ত বন্দি অবস্থায় আছে। স্টিফেন বলে, আর একটু ওয়েট করুন। কিছু সময় পর সেখানে কিছু সৈন্য আসে আর শ্রীকান্ত আর স্টিফেনদের ছাড়িয়ে নেয়। স্টিফেন বলে, আমি ওদের আগে থেকেই বলে রেখেছিলাম যদি 2 ঘন্টার মধ্যে আমরা বের না হই তাহলে তোমরা আমাদের বাঁচানোর জন্য আসবে। এটা আমার ব্যাকআপ প্ল্যান ছিল। শ্রীকান্ত আর সবাই মিলে এবার যায় সেই বন্দি আর্মিদের আস্তানাতে। সেখানে সবাইকে ছাড়িয়ে একটা গাড়িতে উঠিয়ে দেয় শ্রীকান্ত। এরই মধ্যে রুকমা জেনে যায় শ্রীকান্ত আর তার টিম পালাচ্ছে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। আর্মি সদস্যরা, স্টিফেন, জেকে সবাই বর্ডারের ওপার চলে যায়। শুধু শ্রীকান্ত থেকে যায়। শ্রীকান্ত আর রুকমার মধ্যে লড়াই শুরু হয়। শ্রীকান্ত রুকমার পায়ে গুলি করে পালাতে শুরু করে, কিন্তু জঙ্গলের মাঝে এসে সে থেমে যায়, কারণ তার শরীরেও গুলি লেগেছে। সবাই বর্ডারের ওপার অপেক্ষা করতে থাকে, কিন্তু শ্রীকান্ত ফিরে আসে না, আটকা পড়ে যায় মায়ানমার বর্ডারেই। আর এখানেই ফ্যামিলি ম্যান সিজন 3 গল্পের সমাপ্তি হয়। পরবর্তী পার্টে আমরা দেখব শ্রীকান্ত কিভাবে ফিরে আসবে, আর তার সাথে রুকমার ফাইনাল ব্যাটেলটাও আমরা পরবর্তী সিজনেই দেখতে পারবো। 7 ঘন্টার গল্প আমি 20 মিনিটে শেষ করেছি, স্কিপ করেছি অনেক কিছু, মূল গল্পটা আপনাদের বলার চেষ্টা করেছি। জানাবেন আপনাদের কেমন লেগেছে। দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে।